পৃষ্ঠা 233। জলগণ্ডুষ চলছে। আমার ঢাকা দর্শন 5। এক বৎসর জন্মাষ্টমীর সময় ঢাকায় ছিলাম এবং জন্মাষ্টমীর মিছিল দেখিবার সৌভাগ্য হইয়াছিল। দাক্ষিণাত্যের মন্দিরসমূহ যেমন বৈশিষ্ট্যপূর্ণ, কোনো কোনো পর্ব উপলক্ষে এই সমস্ত মন্দির হইতে মাঝে মাঝে যে শোভাযাত্রা বাহির হয়, তাহাও তেমনই দর্শনীয় বস্তু। দুই একটি শোভাযাত্রা দেখিয়াও আসিয়াছি, কিন্তু কোনো কোনো দিক দিয়া ঢাকার জন্মাষ্টমী মিছিল ভারতে অতুলনীয়। প্রখ্যাত কীর্তি ঐতিহাসিক বন্ধুবর ডক্টর শ্রী রাধা গোবিন্দ বসাকের মতে প্রায় 300 বৎসর পূর্বের কোনো স্মরণীয় দিনে এই মিছিল প্রথম বাহির হইয়াছিল। ঢাকার বসাকদের বন্ধনী তন্তুপায়, বন্ধনী শেষ দ্বারাই এই মিছিল পরিচালিত হইত। অন্যান্য সম্প্রদায় লোকেরাও নানাভাবে ইহাতে সাহায্য করিতেন, কিন্তু মিছিলের ব্যয় নির্বাহের জন্য কোনোদিন কাহারও নিকট হইতে কোনরূপ অর্থ সাহায্য গ্রহণ করা হইত না। মিছিল 2 দিন বাহির হইত। ঢাকা শহরের উত্তর ভাগস্থিত নবাবপুরের বসাকেরা এক বৎসর একদিন মিছিল বাহির করিতেন, দ্বিতীয় দিন বাহির করিতেন ইসলামপুরের বসাক সম্প্রদায়। পরের বৎসর এই ক্রম উল্টাইয়া যাইত। সে বৎসর ইসলামপুরের বসাকেরা প্রথম দিনে এবং নবাবপুরের বসাকেরা দ্বিতীয় দিনে মিছিল বাহির করিবার অধিকার পাইতেন। নবাবপুরের মিছিল হইত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ, পৃষ্ঠা 234, বিগ্রহের নামে। শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র বিগ্রহ জিউর নামে ইসলামপুরের মিছিল বাহির হইত। আজ কয়েক বৎসর এই মিছিল বন্ধ আছে। আবার কবে কোথায় জন্মাষ্টমী উপলক্ষে এই মিছিল বাহির হইবে ভগবান শ্রীকৃষ্ণই তাহা জানেন। এই মিছিলের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতেছি। সর্বপ্রথম বাহির হইতেন সুসজ্জিত অশ্বপৃষ্ঠে অবস্থিত শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম ও কৃষ্ণ বলদেবের সখাগণের সাজিয়া কয়েকজন যুবক। সঙ্গে নাচিয়া যাইতেন স্কন্ধে দুগ্ধের ভার লইয়া বৃন্দাবনের গোপবেশে সজ্জিত গোয়ালার দল। 2 ইহার পরে থাকিত নানা প্রকার বহুমূল্য সাজে সজ্জিত অশ্বসমূহ, সংখ্যা 30 হইতে 40 পর্যন্ত। 3 অশ্বসারির পশ্চাতে চলিত হস্তি যূথ। এমন দিন ছিল যখন যূথে 25-30টি হাতি থাকিত। হাতির মাথায় থাকিত সোনার মুকুট, বহুমূল্য আবরণের উপর মূল্যবান অলঙ্কারেরই বা ঘটা কত। হাতির মাহুতদের হাতে নানা রকমের নিশান শোভা পাইত। 4 চতুর্থ শ্রেণীতে অনেকগুলি মঞ্চ বাহির হইত। এই মঞ্চ বন্ধনীর মধ্যে চৌকি, বন্ধনী শেষ। চৌকিগুলিও বহুমূল্য সাজে সজ্জিত হইত। 2-1টি সুবর্ণ মণ্ডিত এবং রজত মণ্ডিত মঞ্চ মিছিলের শোভা বৃদ্ধি করিত। এই শ্রেণীর মঞ্চে প্রায়শ বলদেবের ঝুলন দৃশ্যই দেখা যাইত। 5 পঞ্চম শ্রেণীর অঙ্গ ছিল সুসজ্জিত গ্যালারি সমূহ। তাহাতে নানারূপ সাময়িক বিষয় লইয়া সখা সখী সাজাইয়া বহুবিধ দৃশ্য প্রদর্শিত হইত। 6 ইহার পর বাহির হইত বড় বড় মঞ্চ। কাঠ ও বাঁশ বাঁধিয়া সেগুলিকে 2-3 তলা বাড়ির মতো উঁচু করা হইত। ইহাতে নানারূপ পৌরাণিক দৃশ্য সাজানো থাকিত। 7 সর্বশেষে থাকিত রাজার হাতি, অর্থাৎ হস্তিপৃষ্ঠে বাহির হইতেন রূপার রাজদণ্ড হাতে মিছিলের রাজা। তাহার বেশভূষাও হইত রাজার মতো। মিছিলের অগ্রপশ্চাতে থাকিত সরকারি পুলিশ। ইহারাই মিছিলের শৃঙ্খলা রক্ষা করিত। নবাবপুরের মিছিল বাহির হইত রেলওয়ে লাইনের উপরের পল্টনের মাঠ হইতে। সমস্ত নবাবপুর, জনসন রোড, দিগবাজার প্রভৃতি স্থান ঘুরিয়া সদরঘাটের নিকট দিয়া এই মিছিল নবাবপুর ফিরিয়া আসিত। আর ইসলামপুরের মিছিল বাবুবাজার হইতে বাহির হইয়া সমস্ত বাবুবাজার ঘুরিয়া পটুয়াটুলি, দিগবাজার ও জনসন রোড দিয়া খালের পার হইয়া স্বস্থানে ফিরিত। এই উপলক্ষে পথের ধারে ধারে বাজার বসিত। স্থানে স্থানে নানা ধরনের মাটির মূর্তি সাজানো থাকিত। এই মিছিল দেখিতে সমস্ত ঢাকা শহর ভাঙিয়া পড়িত। ঢাকার বাহিরের নানা স্থান হইতে ঢাকাবাসীর আত্মীয় স্বজন আসিত। আরও কত নানান শ্রেণীর নরনারী আসিত।
প্রথম দিন শ্রীমান সুবোধ ও ভট্টশালী মহাশয়ের এক শ্যালককে লইয়া ঘুরিয়া আসিলাম। দ্বিতীয় দিনে সুবোধ মাত্র সঙ্গী হইলেন। আমরা ঘুরিয়া বেড়াইতেছি, একজন ভদ্রলোক সঙ্গ লইলেন। এক স্থানে কতকগুলি মূর্তি দেখিয়া সুবোধ এবং আমি অন্যত্র যাইব। ভদ্রলোক আমাদিগকে বলিলেন, পৃষ্ঠা 235, উদ্ধৃতি শুরু, দেখুন না কি সুন্দর করেছে, দেখুন, উদ্ধৃতি শেষ দাঁড়ি। তিনি আমাদিগকে কৃষ্ণলীলার তত্ত্ব এবং মূর্তির সৌন্দর্য বুঝাইতে লাগিলেন। ভদ্রলোক যে বিশেষ কিছুই জানেন না, অথচ কেন তাহার এই অপচেষ্টা? কিছুক্ষণ অন্যমনস্কের মতো সে কথা চিন্তা করিয়া সুবোধের ইঙ্গিতে অন্যত্র চলিয়া গেলাম। চলিতে চলিতে আমরা বুড়ি গঙ্গার তীরে গিয়া উপস্থিত হইলাম। সেখানেও বহু লোক জমা হইয়াছে। 2-3 জন লোক ইক্ষু বিক্রয় করিতে আসিয়াছে। বেশ লম্বা এবং মোটা আঁখ। গিয়া দেখি 2 দলে ভয়ানক তর্ক আরম্ভ হইয়াছে। 2 দলেই যুবকের সংখ্যাই বেশি, 2-4 জন কিশোরও আছে। তর্ক হাতাহাতিতে দাঁড়াইয়া গেল। 2 দলের যুবক ও কিশোররা নিমেষের মধ্যে ইক্ষুর একটি বোঝা হইতে সরসর শব্দে এক এক গাছি উঠাইয়া লইয়া পরস্পরের মাথায়, কাঁধে, হাতে পিটাইতে আরম্ভ করিল। আখ কতকগুলি টুকরা টুকরা হইয়া ইতস্তত ছড়াইয়া পড়িল, আর তাহারই অবশিষ্টাংশ প্রহারকারীদের হাতে থাকিয়া গেল। ছড়ানো টুকরাগুলি আশেপাশের লোকেরা কুড়াইয়া চিবাইতে আরম্ভ করিল। হঠাৎ দেখি মারামারি থামিয়া গিয়াছে এবং প্রহারকারী 2 দলই হাতের অবশিষ্টাংশ ইক্ষুদণ্ড দন্তাঘাতে বিদীর্ণ করিয়া যে যার গন্তব্য পথে চলিতেছে। কাহারও মুখে কোনো উচ্চবাচ্য নাই। মাঝখান হইতে হতভম্ব ইক্ষু বিক্রেতা বেচারা ফাঁপড়ে পড়িল। খুব সম্ভব তাহাকে রিক্ত হস্তেই বাড়ি ফিরিতে হইয়াছিল। মনে হইল এরূপ কাণ্ড সে আরও 2-4 বার দেখিয়াছে। আবার ভাবিলাম, তাহা হইলে সাবধান হয় নাই কেন? এই ঘটনায় আর একদিনের কথা মনে পড়িল। ভট্টশালী আমাকে বাজারে লইয়া গিয়াছেন। কত রকমের মাছ, কত রকমের তরি তরকারি বাজারে বিক্রি হয়, ইহাই দেখানো উদ্দেশ্য ছিল। কাহার মুখ দেখিয়া বাহির হইয়াছিলাম জানি না, বাজারে প্রবেশ মুখেই একটা দ্বন্দ্ব দেখা দিল। এক বৃদ্ধা কিছু পাকা কলা লইয়া বাজারে বিক্রয় করিতে আসিয়াছিল। ছেঁড়া গামছাকানি বিছাইয়া তাহার উপর কলাগুলি রাখিয়া সে খরিদ্দারের অপেক্ষা করিতেছিল। এক ফিরিঙ্গি যুবক জুতা পায়ে সেগুলি চটকাইয়া দিয়া যেমন অগ্রসর হইবে, ভট্টশালী পথরোধ করিয়া দাঁড়াইলেন। একদিকে বৃদ্ধার করুণ চিৎকার, অন্যদিকে উদ্ধত ফিরিঙ্গি যুবকের গর্বিত উক্তির প্রত্যুত্তরে ভট্টশালীর গম্ভীর কণ্ঠস্বর এখনও আমার কানে বাজিতেছে। অবশেষে বৃদ্ধার প্রাপ্য ন্যায্য মূল্য চুকাইয়া দিয়া ফিরিঙ্গি যুবক পরিত্রাণ পাইল। মনে পড়িতেছে, বাজার হইতে ফিরিবার পথে সেদিন কিছু শাপলা বন্ধনী শালুক বন্ধনী শেষ কিনিয়া আনিয়াছিলাম। শালুক দিয়া মাছের বেশ ভালো তরকারি হয়, কিন্তু শালুক সহযোগে সজিনা পাতার শাক রান্না করিয়া যে খাওয়া যায়, ভট্টশালী গৃহিণী তাহা জানিতেন না। আমি সাজিনার শাকের রন্ধন প্রণালী বুঝাইয়া দেওয়ায় তিনি আমাকে একদিন রাঁধিয়া খাওয়াইবেন বলিয়াছিলেন। আমি তাহাকে এই হিয়ালিটি বলিয়াছিলাম। উদ্ধৃতি শুরু, ফল খাই তার ফুল খাই আর পাতের ব্যঞ্জন, কহ কহ মাধব সে গাছই কেমন। পৃষ্ঠা 236, উদ্ধৃতি শেষ। এই গাছ সাজিনা গাছ। সাজিনার ডাঁটা, সাজিনার ফুল এবং সাজিনার পাতা 3টিরই তরকারি রাঁধিয়া খাওয়া চলে। অবশ্য ডিংলা লতাকেও বন্ধনীর মধ্যে সূর্যি কুমড়ো ইহার উত্তরে খাড়া করা যায়। ডিংলা, ডিংলার ফুল ও ডিংলার পাতা রাঁধিয়া পশ্চিমবঙ্গের লোকে খায়। তবে হিয়ালিতে গাছের উল্লেখ আছে, সুতরাং সাজিনাই এই হিয়ালিরই উত্তর। ভট্টশালী গৃহিণীর হাতের রান্না সাজিনা শাক আমার খাওয়া হয় নাই। আরেকটি বস্তু ঢাকায় লইয়া যাওয়া ঘটে নাই। ভট্টশালীর কন্যা কল্যাণিয়া লীলা তখন স্কুলে পড়িত। লীলা পদ্মফুল দেখে নাই বলিয়াছিল, কাকাবাবু এবার যখন ঢাকায় আসিবেন পদ্মফুল ও পদ্মপাতা সঙ্গে লইয়া আসিবেন। আমি পদ্মফুল দেখি নাই।
ঢাকায় পদ্মফুল লইয়া যাওয়া ঘটে নাই, বিবাহের পর লীলা কলিকাতায় আসিয়া নিশ্চয়ই পদ্মফুল দেখিয়াছে। অধিক রাত্রি হইয়াছে, বুড়িগঙ্গার তীর হইতে ভট্টশালীর বাসায় ফিরিব। কি একটা কিনিতে গিয়া দেখি বুক পকেটে পয়সা বাঁধা রুমালটি নাই। সুবোধ বলিল, আরও মূর্তিতত্ত্ব ও কৃষ্ণলীলার ব্যাখ্যা শুনুন গিয়া। রুমালে 3 টাকা কয়েকানা বাঁধা ছিল। রবিবারের যুগান্তর, 26শে মার্চ 1961।